শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে অরণ্য সপ্তাহ উদযাপন, রামকৃষ্ণ মিশনে স্নাতক স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হল হ্যাম রেডিও পরিচালনা, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে পরিবেশ সংক্রান্ত আলোচনা সভা, সুন্দরবনে মৎস্যজীবীদের জন্য বৈধ পাস নিয়ে জেলা বন দপ্তরের পর্যালোচনা এবং কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থার সেরা মৎস্যজীবী সম্মান। রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে অরণ্য সপ্তাহ। বন মহোৎসব উপলক্ষে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার ইডেন গার্ডেন্সে। বন দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে 2011 থেকে 21 সাল পর্যন্ত রাজ্যে মোট বনভূমি ও বৃক্ষচ্ছেদনের পরিমাণ 17 থেকে বেড়ে হয়েছে 21% বেশি। কলকাতা প্রেস ক্লাবে গতকাল বন মহোৎসবের সূচনা করেন রাজ্যের উদ্যান ও কানন চক্র বিভাগের মুখ্য বনপাল রবীন্দ্রনাথ সাহা। তিনি গাছ লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণের সমান গুরুত্ব আরোপ করার ওপর জোর দিয়ে বলেন, সর্বত্রই এই সময় নাগরিক এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গাছ নিয়ে যাওয়ার প্রতি প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়, কিন্তু সেগুলি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। পাহাড়ে ধস এবং নদী ভাঙনের কথা উল্লেখ করে বনপাল বলেন, প্রকৃতির প্রতিটি সম্পদের মধ্যে সাযুজ্য রেখেই আমাদের বনসৃজনের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বন মহোৎসবটাকে অনেকটা সেরিমোনিয়াল ফাংশন হিসাবে দেখি। এর যে গুরুত্বটা, দরকার হলে আমরা 10টা গাছ লাগাবো, কিন্তু 10টা গাছকে বাঁচাতে হবে। কিন্তু আলটিমেটলি যে গাছগুলো আমি নিলাম সেগুলোর ভবিষ্যৎ কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না, বা ওগুলোকে বাঁচাবার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই। আজকে এই নর্থ বেঙ্গলে সিকিমে ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হচ্ছে, গাছ আছে কিন্তু গাছও রাখতে পারছি না, আমরা বেরিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে প্রকৃতি ইন আইসোলেশন, যদি শুধুমাত্র আমাকে গাছকে দেখি হবে না, ইন টোটালিটিতে আমাদের ভাবতে হবে। অর্থাৎ মাটি, জল, গাছ সবাইকে একসঙ্গে আমাদের রক্ষণ করতে হবে। কারণ মাটি না থাকলে গাছটা দাঁড়াবে কিসের উপরে? আবার যদি জলটাকে আমরা সংরক্ষণ না করতে পারি, গাছও বাঁচবে না, মাটিও থাকবে। তার মানে প্রত্যেকটা ন্যাচারাল রিসোর্স কিন্তু আমাদের কি হচ্ছে, ইন্ট্রিনসিকলি রিলেটেড রয়েছে একে অপরের সঙ্গে। অর্থাৎ আমরা বন মহোৎসবটাকে এবারে সিগনিফাই করছি দ্য সেলিব্রেশন অফ ইউনিটি অফ ন্যাচারাল রিসোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যত প্রাকৃতিক সম্পদ আছে তাদের মধ্যে একটা যেন সাযুজ্য থাকে, তারা যেন সবাই এখানে সুস্থভাবে থাকতে পারে, তাহলে আমরাই সুস্থভাবে থাকতে পারবো। এই আবেদন নিয়ে এবছরের বন মহোৎসব আমরা শুরু করেছি। বন মহোৎসব উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বৃক্ষরোপণ করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপমুখ্য বনপাল রামপ্রসাদ বাদানা, বন দপ্তরের নগর ও বনায়ন বিভাগের আধিকারিক অনিন্দ গুহ ঠাকুরতা, ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক প্রমুখ। রামকৃষ্ণ মিশনের সেবার আদর্শকে সামনে রেখে যে কোনো রকম বিপর্যয় মোকাবিলায় সেখানকার প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা যাতে অংশ নিতে পারে, সেই লক্ষ্যে বিজ্ঞান বিভাগের স্নাতক স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হল হ্যাম রেডিওর পরিচালনা। ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সহযোগিতায় সেখানকার ছাত্রছাত্রীদের মধ্যে গত শনিবার শুরু হয় এই বিষয়ে পাঠদান ও হাতে কলমে প্রয়োগ শিক্ষা। রহুরা রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ সেন্টিনারি কলেজের অধ্যক্ষ স্বামী কমলাস্থানন্দ এই প্রসঙ্গে আকাশবাণীকে বলেন, এ বিষয়ে সম্যক ধারণা থাকলে তবেই তা সঠিক সময়ে দেশের ও দশের প্রয়োজনে আসে। প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান অন্তরায় সেটি হচ্ছে তাড়াতাড়ি মানুষের সঙ্গে যোগাযোগ। সেক্ষেত্রে এই যোগাযোগের ব্যবস্থা সেটা কিন্তু হ্যাম রেডিও দীর্ঘদিন ধরে করে আসছে এবং তাদের সেখানে এক্সপার্টাইজ আছে। সেই এক্সপার্টাইজ আমরা ছেলেদের শেখাবো, যেটা আগামী দিনে তারা
সমাজের নানা কাজে লাগতে পারবে। কিন্তু স্কিল যদি তার মধ্যে না থাকে, সাহায্যটা ঠিক সেই জায়গাতে আসতে পারে না। ছাত্রদের এই স্কিল শিখিয়ে তাদের আগামী দিনে সমাজের একটা নিঃস্বার্থ সেবক তৈরি করতে পারবো, এটা আশা রেখেই এই কোর্সটা আমরা আজকে শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস পরবর্তীতে আরও কলেজ বিশ্ববিদ্যালয়ে এই পাঠ্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন। কারিগরি শিক্ষাটাও হাতে কলমে দেখানো হবে, কি করে রেডিও তৈরি করা হয়, পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়, রেডিও ইনস্টল করা হয়। স্নাতক স্তরের এই ছেলেরা তাদের নিজেদের কাজে লাগার পাশাপাশি তারা এই বিষয়টাকে আরও ভালো করে কাজে লাগাবে, দেশবাসী উপকৃত হবে এবং বিপর্যয়ের সময় বিপর্যয় মোকাবিলা খুব ভালোভাবে সম্পন্ন হবে। বিদ্যুৎ চালিত ভোগ্য পণ্যের ব্যবহার এবং তাপবিদ্যুৎ উৎপাদন কমাতে না পারলে জলবায়ুর পরিবর্তনকে মোকাবিলা করা সম্ভব নয় বলে আইআইটি মুম্বাইয়ের অধ্যাপক চেতন সিং সোলাঙ্কি অভিমত পোষণ করেছেন। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ শিরোনামে বক্তব্য রাখতে গিয়ে সোলার ম্যান এবং সোলার গান্ধী হিসেবে পরিচিত এই অধ্যাপক বলেন, যে কোনোভাবেই কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে হবে। Easy to understand that there is air is polluted, water is polluted, soil is polluted, but one of the most dangerous thing is that because of our activities we are changing the climate of the planet. It is not same anymore. The monsoon is not same anymore. The summer is not same anymore. The winter is not same anymore. Are you all feeling the change? Yes, yes. It's not same anymore. What has happened? Planet is warming up. Global warming. Temperature of the planet is rising and rising and rising and rising. For example, when these lights are running right now, this electricity is produced using coal, right? AC is running. That electricity is used in running ACs from coal. 74% electricity in India comes from coal. Remaining 26% comes from biomass, hydro, solar, wind, nuclear, etc. You know, we are throwing 14 lakh kilogram of carbon dioxide every second. तो ये जो एटमॉस्फेयर को हमने गार्बेज का बिन बना के रखा है, कचरे का घर हमारे. As a result of that, there is a 52% extra carbon dioxide in the atmosphere, which means the humans have become so dangerous that we have changed our atmosphere by 52%. No other animals can do, only humans can do this. আর্থ ডে নেটওয়ার্কের সহযোগিতায় এই অনুষ্ঠানে কলকাতা ও জেলার অসংখ্য ছাত্রছাত্রী অংশ নেয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিউজিয়ামের ডিরেক্টর ডক্টর শুভব্রত রায়চৌধুরী। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার বৈধ পাস বিএলসি নিয়ে একটি পর্যালোচনা শুরু করেছে দক্ষিণ 24 পরগনা জেলা বন দপ্তর। বেশ কিছুদিন যাবৎ নানান মহল থেকে অভিযোগ ছিল এই বৈধ পাস ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করা হচ্ছে, অথচ প্রকৃত মৎস্যজীবীরা জঙ্গলে জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্য সরকার মৎস্যজীবীদের সুরক্ষার জন্য 1972 সাল থেকে বিএলসি দেওয়া শুরু করে। দক্ষিণ 24 পরগনা জেলার উপমুখ্য বনপাল জাস্টিন জোন্স এ বিষয়ে আকাশবাণীকে বলেন, সুন্দরবনে মাছ ধরার জন্য বৈধ পাস আছে এমন মৎস্যজীবীর সংখ্যা বর্তমানে 693। এর বেশি মৎস্যজীবীকে এই পাস দেওয়া সরকারিভাবে সম্ভব নয়। বিএলসি হোল্ডার্স প্রথমে ছিল, ওনারা প্রথমে ফিশিং করতেন, তারপরে ওনারা আস্তে আস্তে এখান থেকে ও ফিশিং প্রফেশন থেকে বেরিয়ে গেছেন। ওনারা বিভিন্ন জায়গাতে আছেন, যেরকম কলকাতাতে আছেন, বারেপুরে আছেন বা বাইরে কোনো একটা জায়গাতে আছেন। ওনারা ওদের বিএলসি গুলোকে বাড়াতে শক্তি যে ফিশারম্যান যায় ওদেরকে দেয়, তো বাড়া 1 লাখ টাকা 1,20,000 টাকা অব্দি চলে গেছে। আর এর মাঝখানে অনেকগুলো মিডলম্যান এসে গেছে যে অরিজিনাল বিএলসি হোল্ডার কাছ থেকে বিএলসিটা নিয়ে আর মাছ ধরার ওদের হাতে ওটা দেওয়ার হতো। মৎস্যজীবীর জন্য অনেকটা কষ্ট হচ্ছে। এই প্রসেসটাকে রিফর্ম করার জন্য এই যে এক্সিস্টিং বিএলসি আছে ওইগুলোকে আমরা একটা রিভিউ করছি। শক্তি ওদের যদি ওনারা ফিশিং এর উপরে কোনো ডিপেন্ডেন্স যদি না থাকে তো ওদের বিএলসি গুলো ক্যান্সেল করা, ওটাকে একটু রিভিউ করা, তারপরে যে শক্তি ফিশারম্যান আছে ওদেরকে বিএলসি গুলো ইস্যু করা। এটা নিয়ে আমরা পরিকল্পনা নিয়েছি, ওই নিয়ে আমাদের অফিস এই কাজটা করছে। দুটো প্রসেস একসঙ্গে করতে হবে। একটা পরিকল্পনা নিয়েছে ওগুলোকে বন্ধ করার, সেই সঙ্গে সঙ্গে আমরা নতুন বিএলসি গুলো ইস্যু করা শুরু করে নেব, যে জঙ্গলের উপরে ডিপেন্ডেন্ট আছে, যে এফএমসি মেম্বার্স আছে ওদের। কিছু পরিবার আছে আমরাও জানি
শক্তি যে ফিশারম্যান ছিল উনি মারা গেছেন, তার ওনার বিবি বিএলসিটা ইউজ করছেন, ওরকম আছে, ওইগুলোকে আমরা নিশ্চয়ই কনসিডার করবো। তার জন্য আমি বলছি বিএলসি গুলোকে রিভিউ করছে, এরকম নাই পুরোটা ক্যান্সেল করে। ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এই উদ্যোগকে সমর্থন জানালেও বৈধ পাস থাকার অন্য শর্তাবলীর বিরোধিতা করে সম্পাদক মিলন দাস বলেন, তো এই বিএলসি মালিকরা সাধারণত নৌকায় থাকেন না, তারা এক ধরনের জমিদার। তারা বিএলসি 50,000 1 লাখ টাকায় ভাড়া দেন এবং প্রকৃত মৎস্যজীবীদের তারা শোষণ করেন। তো এই অর্ডারে স্বাভাবিকভাবেই বিএলসি মালিকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে এবং দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম মনে করে যে সকল বিএলসি মালিক মাছ ধরতে যায় না তাদের বিএলসি বাতিল করা উচিত এবং সেদিক থেকে এই অর্ডারে একটা পজিটিভ ইতিবাচক দিক রয়েছে। কিন্তু এই অর্ডারে বলা হয়েছে যে বিএলসি নিয়ে যারা যাবেন তাদেরকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হতে হবে। এইটা কিন্তু দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম তীব্র বিরোধিতা করছে, কারণ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির যারা মেম্বার তারা সামান্য কিছু লোক জঙ্গল লাগোয়া, কিন্তু সুন্দরবন একটা বিরাট জায়গা, সেখানে প্রচুর মৎস্যজীবী মাছ ধরতে যান। ফরেস্ট ডিপার্টমেন্ট এটা অন্যায় করছে। আসলে সুন্দরবনে যারা মাছ ধরতে যান তাদের মধ্যে কিছু লোককে সুবিধা পাইয়ে দিয়ে অধিকাংশ লোককে সুন্দরবনের জীবিকা করা থেকে তাদেরকে বঞ্চিত করতে চাইছে এবং এটা একটা পরিকল্পনা। তো আমাদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের দাবি হলো মৎস্যজীবীদের বিভক্ত করা যাবে না এবং কেবল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির মেম্বাররাই মাছ ধরতে যেতে পারবেন, এই নির্দেশিকা বাতিল করতে হবে। দেশের মধ্যে 11 জন মৎস্যজীবী এবার সেরা মৎস্য চাষীর সম্মান পেলেন। জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে এ মাসের 10 তারিখে ব্যারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেন। 1957 সালের এই দিনে ডক্টর হীরালাল চৌধুরী মাছের কৃত্রিম প্রজননে সফল হন। উল্লেখযোগ্য এই কৃতিত্বকে স্মরণে রাখতে 2000 সাল থেকে সারা দেশে দিনটি উদযাপিত হয়ে আসছে। সংস্থার ডিরেক্টর বসন্ত কুমার দাস আকাশবাণীকে বলেন, মণিপুর, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা এই রাজ্যগুলি থেকে নির্বাচিত 11 জন মৎস্যজীবী এবার সেরার সম্মান পাচ্ছেন। সারা ভারতবর্ষে আমাদের কাজটা চলেছে और বেঙ্গল থেকে স্পেসিফিক্যালি 15 ওয়েটল্যান্ড और যেখানে আমাদের সিপির ইন্টারভেনশন আছে এসসি প্রোগ্রামের মাধ্যমে সুন্দরবনে আমাদের 400 मछुआरा भाई को 400 फिशरमैन को हमारे उनादर पॉन्ड कल्चर जन्म इनपुट डिस्ट्रीब्यूशन जैसे 8 किलो माछ, 1 क्विंटल खाबर, 40 किलो चून देशे उनादर की होचे माछ रे प्रोडक्शन बढ़े जाছে। उनादर 8,000 টাকা इनपुट कॉस्ट से सबाई 30 से 40,000 টাকা ইনকাম করেছে। কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা সমীর কুমার দত্ত এ রাজ্য থেকে এবার সেরার শিরোপা পেয়েছেন। তিনি আকাশবাণীকে বলেন, 82 সন থেকে ফিশারি ব্রিডিং শুরু করি, মানে ডিম পোনা উৎপাদন, তারপর থেকে চলছে। তারপরে বিভিন্ন রাজ্য সরকার বা আমাদের সিপির সহযোগিতায় তাদের উপদেশে মোটামুটি দিন দিন উন্নতি হচ্ছে। কই, মাগুর, শিং এগুলি তো আছেই। এবারে রুই, কাতলা, মৃগেল, কালবোস, কুরসা, বাটা, চায়না পুঁটি, সরপুঁটি, সিলভার কার্প, গ্যাস কার্প, ব্ল্যাক কার্প, আমুর, পেংবা নিজেরাই ইঞ্জেকশন দিয়ে চারা তৈরি করে নিই। মানে উদ্দেশ্যটাকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে, তাহলেই সাকসেস আসবে। মৎস্য গবেষণা সংস্থার বিজ্ঞানী ডক্টর অপর্ণা রায় আকাশবাণীকে জানান, রাজ্য মৎস্য দপ্তরের অনুমোদন ক্রমে মৎস্যজীবীদের এই সম্মান দেওয়া হয়। যে যে স্টেটে সিফরি কাজ করে সেই প্রত্যেকটি স্টেট ডিপার্টমেন্টকে আমরা চিঠি পাঠিয়েছিলাম তাদের নমিনেশনের জন্য এবং সেই রেসপেক্টিভ স্টেট ডিপার্টমেন্ট আমাদের কাছে নমিনেট করে যাদেরকে পাঠিয়েছেন তাদেরকেই এবছর আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি এবং এর মধ্যে মণিপুর আছে, কেরালা রয়েছে, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা রয়েছে। এবছর আমরা টোটাল 11 জন ফিশ ফার্মারকে পুরস্কৃত করছি। বরলি মাছ তো পিওরলি নদীর মাছ। উনি যেহেতু এটা সক্ষম হয়েছেন এবং তার ব্রিডিং করে করছেন চাষ, তো সেই কারণেই ওনাকে এবছর ওনার নমিনেশনটা গ্রহণ করি এবং আমরাও খুব আনন্দিত যে ওনার মতো একজন যোগ্য লোক এই ধরনের সম্মান পাচ্ছেন। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ।
আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।